গল্প ইন্দ্রজাল রহস্য পর্ব 6। বাড়ি এসে লালমোহনবাবু বললেন, সোমেশ্বরবাবুর কথাগুলো ভারী রহস্যজনক মনে হচ্ছিল, তাই না? ঠিকই বলেছেন, বলল ফেলুদা। আমার মনে হয় ভদ্রলোক বেশ কিছু কথা লুকিয়ে গেলেন। আমারও সেই রকমই মনে হয়েছে। আপনি নিজে কি বুঝছেন? একেবারে যে অন্ধকারে আছি তা নয়, তবে ম্যাজিকের জগৎ নিয়ে একটু অনুসন্ধান চালাতে হবে। তাছাড়া অ্যাকশন হাউস নিয়েও একটা ব্যাপার আছে। আমি বরং একটু ঘুরে আসি, আপনারা দুজনে আড্ডা মারুন। আমি একটা কথা এবেলা ফেলুদাকে না বলে পারলাম না। আচ্ছা ফেলুদা, নিখিলবাবুর কথা শুনে কি তোমার কিছু মনে হয়েছিল? সেটা মনে হওয়া অস্বাভাবিক নয়। কেন নয় সেটা অবশ্যই তোকে ভেবে বার করতে হবে। ফেলুদা বেরিয়ে গেল। লালমোহনবাবু বললেন, আমার কিন্তু এই আর্টিস্ট ভদ্রলোককে মোটেই ভালো লাগছে না। অবশ্যই চাপদারির বিরুদ্ধে আমার একটু প্রেজুডিস আছে এমনিতেই। সূর্যকুমার ভদ্রলোকটিকে আপনার ভালো লেগেছে? ও ও কেমন যেন পিকিউলিয়ার। তবে প্রথম দিন এসেই ও সিন্দুক খুলবে বলে মনে হয় না। এ বাড়ির সঙ্গে তো ওর বিশেষ পরিচয় নেই। কোনটা কার ঘর, কোথায় সিন্দুক আছে, কোথায় সিন্দুকের চাবি আছে, এসব ওর পক্ষে জানা সম্ভব নয়। তবে এটা ঠিক যে চোর খুনি চোর। ওকে যখন বেয়ারা দেখে ফেললো তখন ও তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দিতে পারত। পালানো নিয়ে তো কথা। আর বেয়ারার বয়সও 60-এর কাছাকাছি। বোঝা যাচ্ছে যে চোর ছুরি হাতে নিয়েই কুকীর্তিটা করতে বেরিয়েছিল। এটা আপনি ঠিকই বলেছেন। সোমেশ্বরবাবুও কি বলতে গিয়ে বললেন না, সেটা জানতে ইচ্ছে করে। আমার মনে হয় ওখানে একটা ইম্পর্ট্যান্ট ক্লু লুকিয়ে আছে। ঠিক এই সময় একটা ফোন এলো। তুলে হ্যালো বলতে ওদিক থেকে প্রশ্ন এলো, মিস্টার মিত্তির আছেন? ইন্সপেক্টর ঘোষ বললাম। ফেলুদা একটু বেরিয়েছে। ভদ্রলোক বললেন ওনাকে বলে দেবেন যে কালপ্রিট ধরা পড়েছে। গোপচাঁদ বলে এক চোর, রিসেন্টলি জেল থেকে বেরিয়েছে। অবশ্যই লোকটা এখনও স্বীকার করেনি, কিন্তু সেদিন রাত্রে ও বেরিয়েছিল সে খবর আমরা পেয়েছি। এটা আপনি জানিয়ে দেবেন। আর স্বীকারোক্তি পেলে আবার আপনাকে টেলিফোন করব। আপনার দাদাকে নিশ্চিন্ত হতে বলে দেবেন। আমি ফোন রেখে দিলাম। মনটা কেমন জানি দমে গেল। এ তো ঠিক জমলো না। ঘন্টা দেড়েক বাদে ফেলুদা আসাতে আমি প্রথমেই ওকে ইন্সপেক্টরের কথাটা বললাম। ফেলুদা যেন গায়ে করলো না। বলল, সূর্যকুমারের ম্যাজিক খুব ভালো চলছে না। নিখিলবাবুর দোকানের অবস্থাও ভালো নয়। আর আমাদের আর্টিস্ট রনেন তরফদার গভর্নমেন্ট কলেজ অফ আর্টের ছাত্র ছিলেন না। প্যারিসে আঁকা শিখেছেন কি না সেটা অবশ্য জানতে পারিনি। তাহলে এখন কি করণীয়? লালমোহনবাবু প্রশ্ন করলেন। আমার দিক থেকে মোটামুটি কাজ শেষ। এখন রইল শুধু রহস্য উদ্ঘাটন। দাঁড়ান, আগে ইন্সপেক্টর ঘোষকে একটা ফোন করি। ফেলুদা ফোনে প্রথমেই বলল, আপনার সমাধান যে মানতে পারছি না মিস্টার ঘোষ। ঘোষের উত্তরের পর ফেলুদা বলল, আমার ধারণা খুনি ওই বাড়িরই লোক। আপনি এক কাজ করুন, আমার সমাধান রেডি। আমি আজ বিকেলে সেটা ঘোষণা করতে চাই সোমেশ্বরবাবুর বাড়িতে। আপনিও আসুন। আমার কথা শুনে আপনার যদি কিছু বলার থাকে বলবেন। আমার এই অনুরোধটা আপনাকে রাখতেই হবে। তাছাড়া আপনাকে খুনিকে গ্রেপ্তার করার জন্য তৈরি হয়ে আসতে হবে। থ্যাংক ইউ। ফেলুদা ফোন রেখে বলল, ভদ্রলোক রাজি। গোপচাঁদ, এই জন্যই মাঝে মাঝে পুলিশের ওপর থেকে ভক্তি চলে যায়। এরপর ফেলুদা সোমেশ্বর বাবুকে একটা ফোন করে বিকেলে ওনার বাড়িতে যাবার কথাটা বলে দিল। সেই সঙ্গে এও বলে দিল যে সবাই যেন উপস্থিত থাকে। বিকেল 5টায় আমরা সোমেশ্বর বাবুর নিচে বৈঠকখানায় জমায়েত হলাম। ইন্সপেক্টর ঘোষ আর আরও দুজন কনস্টেবল এসে গিয়েছিলেন আগেই। সকলে যে যার জায়গায় বসলে পর ফেলুদা শুরু করলো। প্রথমেই আমাদের যে প্রশ্নটার সামনে পড়তে হচ্ছে সেটা হলো, চোর বাইরের লোক না ভেতরের লোক? এখানে প্রথম যেদিন চোর আসে তার পরদিন আমি এসেছিলাম। বাড়ির চারদিকে ঘুরে মনে হয়েছিল এখানে বাইরে থেকে চোর ঢোকা খুব মুশকিল।
বারান্দার থাম বেয়ে উঠলেও জিনিসপত্র চুরি করে থামবে নামার সুবিধা নেই। কাজেই আমার বাড়ির লোকের কথাই বেশি মনে হয়েছিল, এবং চোরের দৃষ্টি যে কিসের দিকে সে সম্বন্ধেও আমার মনে কোনো সন্দেহ ছিল না। এবার চুরি এবং খুনের পর আমি সকলকে জেরা করি। সোমেশ্বরবাবুকে জেরা করতে গিয়ে জানতে পারলাম যে তিনি এটা টের পেয়েছিলেন, কিন্তু বাধা দেবার কোনো রকম চেষ্টা করেননি। এতে মনে হয় তিনি চোরকে দেখে একেবারে হতচকিত হয়ে গিয়েছিলেন, কিন্তু চুরির পর যে খুন হয় সেটা তার পক্ষে জানা সম্ভব ছিল না। চুরির মোটিভ অবশ্য একটাই হতে পারে, চোরের হঠাৎ বেশ কিছু টাকার দরকার পড়ে গিয়েছিল। এ বাড়িতে যারা থাকেন তাদের মধ্যে রনেন তরফদার ছবি এঁকে রোজগার করছিলেন। সাময়িকভাবে তার অবস্থা স্বচ্ছন্দই বলা যেতে পারে। এ অবস্থায় তার পক্ষে চুরি করাটা অস্বাভাবিক। অনিমেষবাবু ভালোই আছেন বন্ধুর আতিথেয়তায়, কাজেই তাকে বাদ দেওয়া যেতে পারে। এবার আসি নিখিলবাবুর কথায়। নিখিলবাবুর একটা অ্যাকশন হাউস আছে। আমি খোঁজ নিয়ে জেনেছি সে অ্যাকশন হাউসের অবস্থা খুব ভালো না। সুতরাং নিখিলবাবুর পক্ষে পঞ্চরত্নের কৃষ্ণ পাওয়াটা খুবই লাভজনক হবে, কারণ তিনি নিজের অবস্থা সামলে নিতে পারবেন। আমার ধারণা প্রথম দিন নিখিলবাবুই চুরির চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন। নিখিলবাবু বলে উঠলেন, আপনি বিনা প্রমাণে দোষী সাব্যস্ত করছেন। ফেলুদা বলল, এখানে তো শেষ হয়নি, আপনি তো চুরি করতে পারেননি, কাজেই আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমি বলছি না যে আমার যুক্তি অকাট্য, আমি শুধু অনুমান করছি। আপনার আপত্তি করতে চান তো করতে পারেন, কারণ আসল ঘটনা হলো দ্বিতীয় দিনের। আর প্রথম আর দ্বিতীয় দিনের ঘটনার মধ্যে এক নতুন লোক এসে ওঠেন এ বাড়িতে। তিনি হলেন জাদুকর সূর্যকুমার। এটাও আমি খোঁজ নিয়ে দেখেছি যে সূর্যকুমার তার প্রদর্শনীতে লোকসান দিচ্ছে। আমরা যেদিন সূর্যকুমারের ম্যাজিক দেখতে যাই সেদিনও হলে অনেক সিট খালি ছিল। এই সূর্যকুমারের কি চুরি করে থাকতে পারেন? কারণ তার টাকার দরকার ছিল অবশ্যই। সূর্যকুমার বলে উঠলেন, আপনি ভুলে যাচ্ছেন মিস্টার মিত্তির, আমি সোমেশ্বর বাবুর সিন্দুক ও তার মধ্যে পঞ্চরত্নের কৃষ্ণ সম্বন্ধে কিছুই জানতাম না। সূর্যকুমার বাবু, বলল ফেলুদা, এবারে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সোমেশ্বরবাবু আপনাকে খুব ভালো লেগে গিয়েছিল, তাই না? তা লেগেছিল নিশ্চয়ই, তা না হলে আর আমাকে এখানে থাকতে বলবেন কেন? কেন ভালো লেগেছিল সে বিষয়ে আপনার কিছু বলার আছে? না, আমি যদি বলি, আপনি তাকে তার প্রথম সন্তানের কথা মনে করিয়ে দিয়েছিলেন। ইনফ্যাক্ট তিনি বিশ্বাস করেছিলেন আপনিই তার বড় ছেলে। সোমেশ্বরবাবু, আমি কি খুব ভুল কথা বলছি? কিন্তু আমার ছেলেই আমার শত্রু হলো শেষ পর্যন্ত। সোমেশ্বরবাবুর গলার আওয়াজ একটু পাতলা, যার ফলে তার ব্যক্তিত্বের কিছুটা হানি হয়। আমি নিখিলবাবুর কণ্ঠস্বরেও ঠিক একই পাতলা ভাব দেখেছি। চেহারা দাড়ি গোঁফ লাগিয়ে যতই পরিবর্তন করা হোক না কেন, কণ্ঠস্বর তো আর বদলানো যায় না। আমার মনে হয় সেই কণ্ঠস্বরেই সোমেশ্বরবাবু চিনেছিলেন। ঠিকই বলেছেন মিস্টার মিত্তির, অখিলের গলার আওয়াজ আমি চিনেছিলাম। তাহলে সূর্যকুমারও পঞ্চরত্নের কৃষ্ণটার কথা জানতেন? আমি জানতে পারি, বললেন সূর্যকুমার ওরফে অখিল বর্মন, কিন্তু সে কৃষ্ণ সিন্ধুকে ছিল না। আমি কিছুই চুরি করিনি। ঘরের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। আমিও অবাক, কৃষ্ণ ছিল না সিন্ধুকের মধ্যে, তবে সেটা গেল কোথায়? না, কৃষ্ণ ছিল না ঠিকই, বলল ফেলুদা। আপনি চোর নন, কিন্তু আপনি খুনি। কিন্তু আমার কৃষ্ণ কোথায় গেল? চেঁচিয়ে উঠলেন সোমেশ্বরবাবু। এই যে আপনার কৃষ্ণ। ফেলুদা তার কোটের পকেট থেকে জিনিসটা বার করে তার সামনে টেবিলের ওপরে রেখে দিল। আপনাদের বাড়িতে দুবার চোর আসেনি, তিনবার এসেছিল। আমি যখন খবর পাই সূর্যকুমার এ বাড়িতে এসে থাকছেন, তখনই আমার সাবধানতা অবলম্বন করার ইচ্ছেটা জাগে। নিখিলবাবুর সঙ্গে গলার আওয়াজ আর কথা বলার ঢঙের মিল পেয়ে আমি প্রথমেই সন্দেহ করেছিলাম যে সূর্যকুমার আসলে অখিল বর্মন। উনি যখন নিজের পরিচয় গোপন করে রাখলেন, তখনই আমার মনে হলো
যে ওনার কোনো দুরভিসন্ধি আছে। তারপর জানতে পারলাম ওর রোজগার ভালো যাচ্ছে না, উনি দেনা করে বসে আছেন, প্রতিবারই লোকসান দিচ্ছেন। তখনই আমি স্থির করি যে পঞ্চরত্নের কৃষ্ণটা আর সিন্ধুকে থাকতে দেওয়া যায় না। দারোয়ানকে মোটা ঘুষ দিয়ে আমি বাড়িতে ঢুকি। তারপর বারান্দার থামবে ওপরে উঠে আমার হাত সাফাইয়ের জোরে সোমেশ্বরবাবুর বালিশের তলা থেকে চাবিটা নিয়ে সিন্দুক খুলে তার থেকে কৃষ্ণটা বার করে নিই। তারপর আবার একই পথে ফিরে আসি। দুঃখের বিষয় আমি অবিনাশের হত্যাটাকে রুখতে পারলাম না। ইন্সপেক্টর ঘোষ ততক্ষণে এগিয়ে গেছেন সূর্যকুমারের দিকে। ফেলুদা বলল, এই একটা ব্যাপার যেখানে আপনার ম্যাজিক খাটবে না অখিলবাবু। সোমেশ্বরবাবু উঠে এসে ফেলুদার হাতটা আঁকড়ে ধরলেন। আপনার জন্য আমার কৃষ্ণটা বেঁচে গেল। আপনাকে ধন্যবাদ দেবার আমার ভাষা নেই। বাড়ি ফিরে এসে লালমোহনবাবু ফেলুদাকে বললেন, মশাই, এতদিন আপনার ওপর ভক্তির ভাবই ছিল, এবার একটু ভয় ঢুকলো। আপনি যে তস্করের শিরোমণি সেটা তো জানা ছিল না।